নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি সাধারণত নিজের ঢাক পেটাই না, তবে দীর্ঘদিন ধরে কলকাতাতে ক্রাইম রিপোর্টিং করেছি। কলকাতা এবং রাজ্য পুলিশের বিভিন্ন বড় বড় ক্রাইমের ঘটনা রিপোর্ট করেছি। এবং আপনাদের বলি যে 2012 সালে যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ হয়েছিল, সুজেত জর্ডনের যে ধর্ষণের ঘটনা, যেটা পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নামে পরিচিত, সেটা জয়ন্ত মজুমদার মানে আমি বর্তমান পত্রিকাতে সেই খবর ব্রেক করেছিলাম। তারপরে আমাদের রাজ্যের এবং সারা দেশের মিডিয়া সেই খবর নিয়ে তারপরে তারা প্রকাশ করে। তো আমি এই আরজি করের যখন ঘটনাটা ঘটেছিল, তারপরে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, কলকাতা পুলিশের যারা তদন্তটা করছিল বা এই ধরনের তদন্ত কলকাতা পুলিশের হোমিসাইড শাখা যারা করে থাকে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারপর থেকে আমার দেখবেন 2024 সালে সেই 9 আগস্টের পর থেকে আরজি কর নিয়ে আমি প্রচুর ভিডিও করেছিলাম। এবং আমি বারে বারে বলতে চেয়েছিলাম যে কখনো মিথ্যেকে সত্যি করা যায় না, সে সিবিআই হোক আর এফবিআই হোক, যাকেই ডেকে আনা হোক। জোর করে কোন একটা ঘটনা ঘটার পরে যেটা সে রাজনৈতিক কারণে যদি সেটাকে তালগোল পাকিয়ে দেওয়া হয়, বিভিন্ন মিডিয়াকে দিয়ে যদি সেই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়, সেটা কোনো তদন্তকারী সংস্থা সেটাকে সত্য বলে প্রমাণ করতে পারবে না, কারণ এখনো আদালত আছে। আর যদি ভুলভাল কাউকে অ্যারেস্ট করা হয় তাকে ওই মিথ্যেকে সত্য করার জন্য, তাহলে তারাও ছেড়ে দেবে না, সেই অভিযুক্তরা ছেড়ে দেবে না, কারণ তারাও ডিফেন্স করবে। তাদের লয়ারও আদালতে গিয়ে প্রমাণ চাইবে যে কিসের ভিত্তিতে আমার মক্কেলকে এই ঘটনাতে গ্রেপ্তার করা হলো। তো আরজি কর নিয়ে আমি বারে বারে বলেছিলাম যে সিবিআই এর পক্ষে সম্ভব না, কারণ একটা মিথ্যেকে সত্যি করা সম্ভব না। এখন সিবিআই সেটা হারে হারে টের পাচ্ছে। তার শেষ নিদর্শন বৃহস্পতিবারে। সেই কারণে বৃহস্পতিবারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস শম্পা সরকার, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআই কে করে যাচ্ছে তাই ভাষায় ভর্ৎসনা করেছেন। এবং তারা যে অর্ডার দিয়েছিলেন গত 21শে মে, সেই অর্ডারে সিবিআই কিছুই করতে পারেনি, এই ধরনের কথাবার্তা সমস্ত বলেছেন। এবং যেটার ভিত্তিতে এই সিবিআই কে তদন্তটা দেওয়া হয়েছিল সেটা যে নির্যাতিতার মা মানে অভয়ার মা, তিনি নতুন করে তদন্ত চেয়েছিলেন, পুনর্তদন্তের দাবি করেছিলেন। তার অভিযোগ ছিল যে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি। তারই ভিত্তিতে 21শে মে সিবিআই কে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছিল এই ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের। তারপরে তাদের পারফরমেন্স দেখে বা তাদের রিপোর্ট দেখে যাচ্ছে তাই ভাষায় ভর্ৎসনা করা হয়েছে। তো এটা হবে, এটা কিচ্ছু করার নেই, কারণ এটা আগামী দিনেও একই জিনিস হবে, পরের শুনানিতেও একই জিনিস হবে, কারণ মিথ্যেকে সত্যি করা ওইভাবে যায় না। তো আমি যে এটা নিয়ে আপনাদের বিস্তারিত বলবো, সেই কারণে আমি এইভাবে থাম্বনেলটা করেছি যে মা বিধায়ক হয়েছেন, অভয়ার মা বিদায় করেছেন, কিন্তু তাতে সাংঘাতিক অগ্রগতি হয়েছে। অগ্রগতিটা কি হয়েছে আমি সেটার জন্য একটুখানি স্যাটায়ার করেই আজকের এই থাম্বনেলটা করেছিলাম। এবং সিবিআই কে কোন আসল সত্যটা কোর্টে বলতে পারছে না, সেটা নিয়ে আলোচনা করব আমার ভিডিওতে। তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করতে চাই যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু উৎসাহিত হব। আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি আপনারা ভালো লাগলে ভিডিও বন্ধু বান্ধবদের শেয়ার করেন। তো আসছে যে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার একদম চাঁচাছোলা ভাষায় সিবিআই কে ভর্ৎসনা করেছে, কারণ 21শে মে সিবিআই যে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সিবিআই একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিট গঠন করে নতুন ভাবে তদন্ত করতে হবে। মানে আগে সীমা পাহুজারা যে তদন্ত করেছে সেটা না, নতুন ভাবে তদন্ত করে কোর্টকে রিপোর্ট দিতে হবে। তো সেই রিপোর্ট দেখে বলেছি আপনারা সিবিআই যেখানে শুরু করেছিল সেই সূত্র ধরেই কি তদন্ত শুরু করেছেন। তারপরে বিভিন্নভাবে ভর্ৎসনা করা হয়েছে। তো সিবিআই কে কোর্ট কি বলেছে আমি অভয়ার মায়ের যে দুই আইনজীবী তাদের বক্তব্যটা আপনাদের প্রথমে শোনাবো, আপনারা শুনুন। তারপরে অভয়ার মায়ের বক্তব্য শোনাবো, আপনারা শুনুন। দুই আইনজীবী যারা অভয়ের মায়ের হয়ে এই হাইকোর্টে লড়ছেন, যে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে, শুনুন তাদের কথা। আজকে মহামান্য বিচারপতি শম্পা সরকার এবং মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ তীব্র ভর্ৎসনা করেছেন সিবিআইকে। আমি যদি বলি ভর্ৎসনা করেছেন তাহলে বোধহয় ভুল হবে, একেবারে সব রকমভাবে ধিক্কার জানিয়েছেন। কারণ 1 বছর 7 মাস হয়ে গেল সিবিআই কোনো রকম তদন্তের অগ্রগতি করেইনি, অথচ নির্যাতিতার মা বাবা বারবার সিবিআই এর শরণাপন্ন হয়েছেন এবং লাস্ট অর্ডারে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছিলেন যে সিবিআই নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলবে এবং তাদের যে বক্তব্য সেটা শুনবে এবং শুনে সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিচ্ছু করেনি।
আজকে তো আমরা মহামান্য আদালতে এটাও বলতে বাধ্য হয়েছি যে সিবিআইকে তাহলে সরিয়ে দাও, হয় ওদিকে আর্মি এনআইএ র, না হলে সিআইডিকে দিয়ে দাও। আমরা সিআইডির ইনভেস্টিগেশন চাই, তাতেও আমরা খুশি, কিন্তু সিবিআইকে দিয়ে তো কাজ করানোই যাচ্ছে না। আমরা নিজেরা 4টে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছিলাম, যে তথ্যগুলি একটা সিবিআই এর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হতো যে এই পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাক। তা সত্যি তারা করলেন না। আমরা পেন ড্রাইভ জমা দিয়েছি মহামান্য আদালতে। আমরা প্রখ্যাত চিকিৎসাবিদ ডক্টর A.K. গুপ্তা, তার ওপিনিয়ন দিয়েছে যে ঘটনাস্থলে একাধিক লোক সেদিন উপস্থিত ছিলেন যারা করেছেন ওই মেয়েটিকে, তারপরে তাকে খুন করেছেন। সেগুলো দেখতেই চাইছে না সিবিআই। আমরা জানি না সিবিআই কেন সঠিক তদন্ত করছে না, বা আমরা যে পথ দেখিয়ে দিতে চাইছি, আমরা মানে সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছেন সবাই জানেন সেদিন কি হয়েছিল, অথচ সিবিআই জানে না, সিবিআই তদন্ত করতেই চাইছে না। আজকে প্রায় 1 ঘন্টা ধরে মহামান্য বিচারপতিদের কাছে তীব্র ভৎসনার শিকার হয়েছেন সিবিআই, এবং মহামান্য বিচারপতির একসময় তো ভরা এজলাসে এটাও বললেন যে আমরা তাহলে কি করব, সিবিআই যদি তদন্ত করতে না চায় আমাদের কি করা উচিত সিবিআই বলে দিক। এবং এটাও তারা বললেন যে আগের যে তদন্তকারী অফিসার ছিলেন সেই কলিগকে বাঁচাবার জন্য কি সিবিআই এর বর্তমান সিট যাদের নিয়ে তৈরি, তারা সেই কলিগেরই দেখানো পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি করলেন তারা? আজকে মহামান্য বিচারপতিরা শুধু নন, আমরা সকলেই একেবারে হতাশ সিবিআই এর তদন্ত পদ্ধতিতে। যাই হোক, আবার একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে 6ই আগস্ট। সেই সময়ের মধ্যে সিবিআই তদন্ত করবে, যত রকমভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আদালতে আমরা এটাও বলি যে চাইলে নির্যাতিতার মা বাবার সঙ্গে তার আবার কথা বলুক। মহামান্য আদালত ভরা এজলাসে এটাও বললেন যে সেটা চাইলে সিবিআই করতেই পারে। সিবিআই এর পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল যে তাদের আগের যে নির্দেশ কোথাও একটা বুঝতে ভুল হয়েছে। এটা তো খুবই হাস্যকর একটা অজুহাত তারা খাড়া করবার চেষ্টা করেছিলেন, কারণ আগের দিনের মামলাতে ভরা এজলাসে সিবিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের যিনি উচ্চপদস্থ আইনজীবী, উচ্চ পদের আইনজীবী, তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং যে নির্দেশ দেওয়া হয়েছিল বিশুদ্ধ ইংরেজিতে, সেই নির্দেশ তারা পড়লে সেখানে তো আর কোনো সংশয়ের জায়গাই থাকে না। কাজেই সিবিআই যদি বলে আজকে তারা নির্দেশ বুঝতে পারেনি, তাতে বুঝতে হবে সিবিআই হয় কাউকে আড়াল করতে চাইছে, না হলে তদন্ত পদ্ধতি তারা নির্দিষ্ট পথে এগোতে চাইছে না, সেটাই তারা বোঝাতে চাইছে আদালতকে। আপনারা শুনলেন। এবার হচ্ছে অভয়ের মা এই কলকাতা হাইকোর্টের এই অবজারভেশনের পরে তিনি বলেছেন যে আমি খুব ডিস্টার্ব, যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখন তবুও সিবিআই কাজ করতে পারছে না, সিবিআই এর হাতকে বেঁধে দিয়েছে। হ্যাঁ, এবং হাইকোর্ট চরম ভর্ৎসনা দিয়েছেন, আপনারা দেখেছেন। তো অভয়ের মার বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন, দেখেছেন। আমি তো সত্যিই খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনারা শুনলেন। তো আমি যখন এই যে অভয়ের মা যখন যে বিধানসভায় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে পানিহাটি কেন্দ্র থেকে, আমি একটা কথা বলেছিলাম যে উনি বলছেন যে মেয়ের বিচারের জন্য তিনি বিধায়ক হিসাবে মানে রাজনীতিতে এলেন এবং বিধায়ক হিসেবে তিনি এমএলএ সিটে দাঁড়িয়েছেন। তো আমি তখন একটা ভিডিও করেছিলাম যে একজন বিধায়ক হতে পারেন উনি, জিতে গিয়ে একজন বিধায়ক হতে পারেন, আইনসভার যা কাজ সেগুলো করতে পারেন, কিন্তু আসলে মামলাটা তদন্ত করবে যে তদন্তকারী সংস্থা, এটা সিবিআই তদন্ত করবে, যেটা এখন কোর্ট অর্ডারে সিবিআই তদন্ত করছে। তা উনি বিধায়ক হলেন, কিন্তু হচ্ছে তদন্তের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে না, তদন্তের মেটেরিয়াল সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে না। আর উনি বিধানসভা থেকে একটা কোনো আইন পাশ করাতে পারেন, সে তো যে অভয়া ঘটনার পরে অপরাজিতা বিল যে পাশ হয়েছে বিধানসভা থেকে, সে বিল এখনো আটকে আছে, কিন্তু উনি বিধায়ক হতে নিজে গিয়ে তদন্ত করবেন না। আর বিধানসভার স্পিকার তো তদন্ত করে না, বিধানসভার বিধায়করা তো তদন্ত করে না, তদন্ত করে আদালত, মানে আদালতে তদন্ত হয়, মানে তদন্তকারী সংস্থা তদন্ত করে আদালতকে সে রিপোর্ট জমা দেয় এবং বিচারটা আদালত দেয়।
তো উনি বিধায়ক হয়ে কি করবেন? উনি তো নিজে করবেন না, বা বিধানসভার কোনো তদন্ত করার কোনো এখতিয়ার নেই। আর বিধানসভায় উনি বিধায়ক হয়ে যাবেন, সেখানে যে আইন আসবে, আইন পাস হবে, সেখানে ডিবেট হবে, এইসব হবে। তো উনি বিধায়ক হয়ে হচ্ছে অভয়ার বিচার পাবেন, বিজেপির বিধায়ক হয়ে গেলেই পাবেন। আসলে সব নয়, এগুলো হচ্ছে উনি রাজনীতিতে আসবেন, রাজনীতিতে দাঁড়াবেন, এমএলএ হবেন, এমএলএ হয়ে হলে হচ্ছে বেতন টেতন পাবেন এমএলএ এর কাজ করলে। এটাই হচ্ছে ছিল ভবিতব্য, তাই হয়েছে। তো মেয়ের বিচার কি ওইভাবে হয় নাকি? সেটা তো সিবিআই করবে। তা যারা করছিল সিবিআই বিচার, তাদের উনি আবার হাইকোর্টে গেলেন, হাইকোর্টে গিয়ে বললেন যে না, সিবিআই যারা বিচার করছে বা যারা তদন্ত করছে তারা তো ঠিক মতো করছে না। তখন হচ্ছে হাইকোর্ট বলল হ্যাঁ হচ্ছে তাহলে সিট গঠন করো, একজন জয়েন্ট ডিরেক্টর, এই ডিভিশন বেঞ্চ, শম্পা সরকার, তীর্থঙ্ক ঘোষ জাস্টিস, তাদের ডিভিশন বেঞ্চ বললো যে একটা 21 মে অর্ডার দিয়েছিল, একটা সিট গঠন করা হোক জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে, এবং তার জন্য যে সেই সিট হচ্ছে তদন্ত করবে। ঘটনার আগের দিন রাত্রেবেলা যেখানে অভয়া সহপাঠীদের মানে যে সহকর্মীদের সঙ্গে যেখানে ডিনার করেছিলেন, সেই সময় থেকে একদম দাহ কার্য পর্যন্ত হচ্ছে মানে তদন্তের আওতায় আসবে, এইভাবে অর্ডারটা হলো। তো তারপরে যাই হোক, সিবিআইয়ের সিট হচ্ছে তদন্তে নামলো, তারা নেমে নিশ্চিতভাবে কিছু তদন্ত করে হচ্ছে বৃহস্পতিবার রিপোর্ট দিয়েছে। তো আমি কয়েকদিন আগে বোধহয় 17-18 জুন হবে, আমি দেখছিলাম ওই ওরা ওই যে ইয়েতে কি বলে পানিহাটি শ্মশানে গিয়েছিল, যেখানে অভয়া হচ্ছে দাহ কার্য হয়েছে। সেই শ্মশানে যারা ঘটনার দিন মানে 24 তারিখে, এই 2024 সালের 9ই আগস্ট ঘটনার দিন, যেদিনকে অভয়ার দেহ দাহ করা হয়েছিল, সেদিন যারা ছিলেন শ্মশানে, যারা কর্মীরা ছিলেন, তাদের সব জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তারা বলেছেন যে এখানে জোর করে বা কিছু করে দাহ করা হয়েছে, এরকম ধরনের আপত্তি ওজোর কিছু তো অভয়ার বাবা মা জানাননি। কারণ তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে সবটাই স্বাভাবিকভাবেই হয়েছে। সিবিআই অফিসাররা সমস্ত কিছু খতিয়ে টতিয়ে দেখেছে যে উনি যেটা বলতে এসেছেন যে দ্বিতীয়বার ময়না তদন্ত করার সুযোগ দেওয়া হয়নি, জোর করে হচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তারা যারা সাঙ্গপাঙ্গরা এসেছিলেন, মানে কাউন্সিলররা, তারা সব এক প্রকার জোর করে অভয়ের দেহ দাহ করে দিয়েছে, এইসব বলে মনে হয় যে 38খানা প্রশ্ন যেটা হাইকোর্টে রেখেছিলেন, যে এইসব প্রশ্নের উত্তর পাননি, তার মধ্যে ছিল এই বিষয়গুলো। তো শ্মশানের কর্মীরা বলেছেন যে না, উনি তো হচ্ছে ওনারা তো কোনো আপত্তি সেদিনকে কিছু করেনি দাহ করার বিষয়ে, ওনারা গ্ল্যাডলি সেটা মেনে নিয়েছেন। যাই হোক, এখন সিবিআই যাচ্ছে, এসব করছে, আরো কিছু করবে, হাইকোর্ট আরো চাপ দেবে তাদের যে কি করছো তোমরা। কিন্তু আমি অনেকগুলো ভিডিও, আমার ভিডিও সেকশনে যাবেন চ্যানেলে, যে আরজি কর নিয়ে ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের পরিষ্কার বলছি যে আপনারা বুঝতে পারবেন যে আমি যেগুলো বলার চেষ্টা করেছি, যে আসলে যেটা সিবিআই এখন কোর্টকে বলতে পারছে না, আমি পরিষ্কার বলছি, আগামী দিনে ফেট একই হবে, এর বাইরে কিছু হবে না। কারণ আপনারা জানেন এই মামলাতে টালা ওসি তৎকালীন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল ঘটনার সময় যিনি ছিলেন, তাদেরকে কিন্তু এই ধর্ষণ খুনের মামলা সিবিআই গ্রেপ্তার করেছিল 1 মাসের মাথায় কেস হাতে নেওয়ার পরে। আজও পর্যন্ত তাদের চার্জশিট দিতে পারেনি। চার্জশিটটা দিতে গেলে তাদের তো যোগসূত্রটা প্রমাণ করতে হবে। রাজনৈতিক কারণে অ্যারেস্ট করে দেওয়া যায়, বাজার গরম আছে অ্যারেস্ট করে দিলাম, পরিষ্কার কথা। বহুদিন বহু এজেন্সি দেখেছি, সিআইডি বলুন, সিবিআই বলুন, কলকাতা পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, দেখেছি ওরকম যখন বাজার গরম থাকে অনেক সময় অ্যারেস্ট করে দেওয়া হয়, পাবলিক একটু খুশি হয় যে সিবিআই এসে একটা কিছু করেছে। কলকাতা পুলিশ তো সব ধরিয়ে দিয়েছিল, কলকাতা পুলিশ তো সব লোপাট করে দিয়েছিল, সিবিআই এসে অ্যারেস্ট করে দিয়েছে, এবার সব আস্তে আস্তে সব ধরা পড়ে যাবে, সব আসল মাথারা সব ধরা পড়ে যাবে। আসলে ব্যাপারটা হলো সিবিআই যেটা কোর্টকে বলতে পারছে না, আমি যেটা টাইটেল করেছি যে আসল সত্য ধাঁধাতে সিবিআই বলতে পারছে না। সিবিআই বলতে পারছে না যে এই খুনটা হওয়ার পরে হচ্ছে রাজনৈতিক কারণে, আমি পরিষ্কার বলছি, রাজনৈতিক কারণে কয়েকটি রাজনৈতিক দল আমাদের রাজ্যে তারা হচ্ছে মিথ্যে গল্প ছেড়েছিল, আমার যেটা পরিষ্কার, পুলিশকে এবং সরকারকে মেলাইন করার জন্য। কারণ তাদের ইন্টারেস্ট ছিল যে এই রকম একটা ঘটনা, সাংঘাতিক একটা ঘটনা, আমাদের রাজ্যে কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটেনি। এরকম একজন কর্মরত চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি রাতে ডিউটি করতে এসে সেই হাসপাতালে ধর্ষণ এবং খুন হবেন, এই ধরনের ঘটনা ঘটেনি, আশাও করা যায় না। যে এইটাতে সরকার এবং হচ্ছে পুলিশকে বিপাকে ফেলো, তারা যতই আসামিদের ধরুক বা অভিযুক্তকে ধরুক, এসব তালগোল পাকিয়ে দাও। সেই কারণেই আমি সময় বলছি গল্প এসেছিল, সে কারণে হচ্ছে 150 গ্রাম বীর্যের গল্প এসেছিল, সে কারণে অন্য জায়গায় খুন করে ওখানে সেমিনার রুমে ফেলে দেওয়া হয়েছিল, এসব গল্প এসেছিল। সিবিআই ছানবিল করে সব দেখে নিয়েছে, আর হচ্ছে সিবিআই এসেছিল এগুলো
এগুলোকে এস্টাবলিশ করার জন্য। হয়নি, করতে পারেনি, অত সহজ নয়। তো হচ্ছে ওই মিথ্যে গল্পকে সত্যি করা ওইভাবে যায় না। আর টালা থানার ওসি আর সন্দীপ সরকারের বিরুদ্ধে কেন কোনো চার্জশিট হচ্ছে না, সেটা কেন বলছে না কেউ? যে এত যদি প্রমাণ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করেন, তা 2 বছর তো প্রায় হতে চললো। সামনের 9 আগস্ট তো 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আপনারা তো 5 দিন মাথা সিবিআই মামলা নিয়েছিল, কেন চার্জশিট হচ্ছে না? চার্জশিট দিতে গেলে যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল নেই। গাজওয়ারি করে করলে কি আর সবকিছু হয়? তো যাই হোক, হচ্ছে এখন আমি যেটা বলতে চাইছি যে তদন্তে খুব অগ্রগতি হচ্ছে, কারণ অভয় বর্মা বিধায়ক হয়ে গেছেন, বিধায়ক হয়ে মেয়ের বিচার চাইতে যাবেন বলেছিলেন, এবং অনেক তখন বড় বড় কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর মাথা নাকি তিনি ড্রেনে চুবিয়ে টুবিয়ে দেবেন, মেরে অনেক কিছু বলেছিলেন। তা বিধায়ক তো হয়ে গেছেন, এবার তাহলে তদন্তে অগ্রগতি নিশ্চিত হচ্ছে। আমরা তো হাইকোর্টের অবজারভেশন থেকেই বুঝতে পারছি সাংঘাতিক অগ্রগতি হচ্ছে। দেখুন আগামী দিনে কত অগ্রগতি আপনাদের হয় তদন্তের, বা সিবিআই তদন্তের অগ্রগতি হয়, মানে নিয়ে যেতে পারেন কিনা সিবিআই, আপনারা যেটা চাইছেন সেটা এস্টাবলিশ করতে পারে কিনা, নাকি আবার সিবিআই হাত থেকে সিআইডি কে দিয়ে দেওয়া হবে, আমি জানি না, ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।